বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো আমাদের সেনাবাহিনীর করুণ দশা নিয়ে। তার আগে আমি অত্যন্ত ক্ষোভের সাথে, ঘৃণার সাথে নিন্দা জানাচ্ছি আজকে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষককে যেভাবে পুলিশ দিয়ে লাঠিপেটা করা হয়েছে, এটা এতটা অপমানজনক ছিল, এতটা লজ্জাজনক ছিল, তা ভাষায় ব্যক্ত করা যাবে না। শিক্ষকরা সারা দেশ থেকে কষ্ট করে পকেটের পয়সা খরচ করে ঢাকা শহরে এসে তাদের ন্যায্য দাবি জানিয়েছে। দাবি পূরণ করেনি, আশ্বাসও দেয়নি। তারপর শিক্ষকরা আরো 1 মাস সময় দিয়েছে। এর মধ্যেই এই ইনুস সেন্টারের হুকুমে নিরীহ শিক্ষকদেরকে, শ্রদ্ধেয় শিক্ষকদেরকে লাঠিপিটা করে, বেধড়ক লাঠিপিটা করে লাঞ্ছিত করা হয়েছে। এটাই ইনুসের ম্যাজিক, এটাই ইনুস ম্যাজিক। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর 8-10টা সেনাবাহিনীর মতো না। এই সেনাবাহিনীর যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা, ইতিহাস, একইভাবে এই সেনাবাহিনীর কলঙ্কজনক ইতিহাস এই দেশে আছে। এই দুইয়ের মিশ্রণে সেনাবাহিনী 38 বছর পর্যন্ত চলে আসছে। 2009 সালে এবং এই সেনাবাহিনীর তত্ত্বাবধানেই অভূতপূর্ব, আনডিসপিউটেড একটি নির্বাচন, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রকাশিত হয়েছিল সেই 2008 সালের 29শে ডিসেম্বর। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর বুকে অনেক কষ্ট থাকা সত্ত্বেও তিনি এই সেনাবাহিনীকে মনের মতো করে, সেনাবাহিনীর মনের মতো না, তার মনের মতো করে, কারণ তার মনটা হলো বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই মাথা উঁচু করার সেই দেশ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী একটা বিশেষ ভূমিকা পালন করার আছে। সেই বিশেষ ভূমিকা পালন করতে হলে সেই সেনাবাহিনীকে সুসংগঠিত এবং সুসজ্জিত করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে 9 সাল থেকে 24 সাল জুলাই পর্যন্ত এই 15.5 বছরে যা করে দিয়েছেন, গত 38 বছরে তার 4 ভাগের 1 ভাগও হয়নি। এটা সেনাবাহিনীর প্রতিটা মানুষ, আওয়ামী লীগকে পছন্দ করুক বা না করুক, শেখ হাসিনাকে পছন্দ করুক বা না করুক, তাদের মধ্যে আমান ইমান থাকলে তাইলে তারা এটা স্বীকার করতে বাধ্য। এই সেনাবাহিনীকে শুধু মর্যাদায় না, বিশ্বের
দরবারে একটি আধুনিক সুসজ্জিত মর্যাদাবান বিশৃঙ্খল সেনাবাহিনী হিসাবে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন। দেশের মানুষ গর্ব করত যে সেনাবাহিনীকে নিয়ে। সেনাবাহিনীর বিভিন্ন দুর্যোগে তাদেরকে যখন নিয়োজিত করা হতো, তারা প্রাণ উৎসর্গ করে সেই কাজটা করতেন। সেটা বন্যা, জলোচ্ছ্বাস, ট্রাফিক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, যে কোনো কাজে গত 15 বছর তাদেরকে জাতির স্বার্থে, দেশের স্বার্থে নিয়োজিত করা হয়েছে। তার প্রাণ উজাড় করে দিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর প্রতি মানুষের যেমন একটা ভীতি ছিল, সেনাবাহিনী অবশ্যই তাকে ভয় পেতে হবে। আবার সেনাবাহিনীর প্রতি অগাধ বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধাও ছিল। যদিও এই সেনাবাহিনী পঁচাত্তরের 15ই আগস্টের জাতির পিতাকে হত্যা করার ভূমিকা পালন করেছে, শুধু তাই না, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগকে দুর্বল করার জন্য যা যা করেছিল এই সেনাবাহিনী তাই করেছে। আমরা যতই বলি একদল উচ্ছৃঙ্খল সৈন্য, কতিপয় উচ্ছৃঙ্খল সৈন্য 15ই আগস্টের দুর্ঘটনা ঘটিয়েছে, বিচার বিশ্লেষণ করলে সেনাবাহিনীর সম্পৃক্ততাকে, পুরো সেনাবাহিনীর সম্পৃক্ততাকে আমরা উড়িয়ে দিতে পারি না। আবার এরশাদকে ওই সেনাবাহিনী ক্ষমতায় রেখেছে 9 বছর। তারপরেও সেজন্যই প্রথমেই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে দুঃখ, কষ্ট, বেদনা থাকলেও সেনাবাহিনীকে যে ভুল বোঝানো হয়েছিল আওয়ামী লীগ সম্পর্কে, যে সেনাবাহিনী আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ সেনাবাহিনী চায় না, চায় একটা দুর্বল সেনাবাহিনী, সেই ভুল ভাঙানো, প্লাস আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যে সেনাবাহিনীকে শক্তিশালী একটা বাহিনী, রুষ্টপুষ্ট মর্যাদাবান একটা বাহিনী চান, গত 15.5 বছরের তার কার্যক্রমের মাধ্যমে সেটা তিনি প্রমাণ করেছেন এবং সেটা প্রতিষ্ঠিত সত্য। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেনাবাহিনীর মাত্র কয়েক হাজার, প্রায় 3,500, 4,500 সদস্য ছিল, কিন্তু মুক্তি বাহিনী ছিল 2.5 লক্ষের উপরে। তো সেনাবাহিনী সেখানে তাদের প্রশিক্ষণের বরাতে, তাদের দক্ষতার বরাতে, তাদের অভিজ্ঞতায় এই মুক্তিযোদ্ধাদেরকে গাইড করেছে, মূলত গাইড করেছে, নেতৃত্ব দিয়েছে। আর এই বিশাল মুক্তি বাহিনী প্রশিক্ষণ নিয়েছে ভারতীয় বাহিনীর কাছ থেকে, অস্ত্র নিয়েছে ভারতীয় বাহিনীর কাছ থেকে, খাদ্য সহ যত রকমের সহযোগিতা, বাঁচার জন্য যা করার দরকার, যুদ্ধ করার জন্য যা দরকার, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করার জন্য যা দরকার, সবই ভারত সরকার করেছে। 71-এর গৌরবোজ্জ্বল ভূমিকার মধ্য দিয়ে 21শে নভেম্বর 1971 সালে এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে। আজকে যেই সেনাবাহিনী জাতির কাছে আদরণীয় ছিল, শ্রদ্ধার পাত্র ছিল, ভালোবাসার জায়গা ছিল, সেই সেনাবাহিনীকে আজকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, নিগৃহীত করা হচ্ছে, বাঙালি ক্ষোভে, দুঃখে, কষ্টে তা সহ্য করছে। আমি জানি না সেই সেনাবাহিনী কিভাবে তা সহ্য করছে, কোথায় তাদের দুর্বলতা। এখন আমার কাছে মনে হচ্ছে এই সেনাবাহিনী, আমি সেনাবাহিনী বলতে পুরো সেনাবাহিনীকে বোঝাচ্ছি না, সেনাবাহিনী বলতে সেনাবাহিনীর কমান্ডকে বুঝাচ্ছি, নেতৃত্বকে বুঝাচ্ছি। এই আমার আজকে
সামনে আনতে হবে, আজকে বের করতে হবে কেন সেনাবাহিনী বাঘ কিভাবে বিড়ালে পরিণত। আই এম সরি টু সে দ্যাট, আই এম নট হ্যাপি টু সে দ্যাট, আই এম সো সরি। বাঘকে কেন আমি বিড়াল বলবো, কিন্তু আজকে তারা কেন বিড়ালে পরিণত হয়েছে, কিসের ভয়ে? কিসের লোভে? নাক টিপ দিলে দুধ পর একটা বাচ্চা ছেলে, কতিপয় বাচ্চা ছেলে যাদের কোনো রুট নাই, যাদের কোনো ভিত্তি নাই, যাদের কোনো ঠিকানা নাই, কতগুলি উচ্ছৃঙ্খল ছেলে আজকে সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলে সেনাবাহিনীকে উৎখাত করার হুমকি দেয়। ডিজিএফআই হেডকোয়ার্টার উৎখাত করা মানে সেনাবাহিনীকে উৎখাত করা। ডিজিএফআই হেডকোয়ার্টার, ডিজিএফআই ইজ এ পার্ট, ইন্টেগ্রাল পার্ট অফ আর্ম ফোর্সেস অফ বাংলাদেশ। এত বড় সাহস কোথা থেকে পায়? তারপরে তারা কিভাবে বহাল তবিয়তে এই দেশে আছে? তারা তো এই দেশে জনগণকে প্রতিনিধিত্ব করে না। এমন হতো যে বিশাল বড় একটা রাজনৈতিক সংগঠন বা ম্যান্ডেট নিয়ে আজকে জাতীয় সংসদে আসছে, রাষ্ট্র পরিচালনা করতেছে, তাইলে একটা ব্যাপার ছিল। একটা গ্রামের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই, জনসমর্থন নাই যেই দলের কোন ব্যক্তির। সেই সমস্ত অপান্ত ছেলে পেলে আজকে এত বড় দুঃসাহস কোথায় পায়? কে তাদেরকে এই দুঃসাহস দিয়েছে? কেন সেনাবাহিনী আজকে এই রকম একটা অপমানজনক, এর আগেও হাসনাত নামে একটা ছেলে এই ধরনের কত বড় স্পর্ধা, হাসনাত না ওয়াকার দেশের সেনাবাহিনীর প্রধানকে সাথে একটা লাফাঙ্গা বাজে একটা উগ্র একটা ছেলে তার সাথে তুলনা করে, সেনাবাহিনীর সাথে কম্পেয়ার করে। এখন আমার আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো সেনাবাহিনীর দুর্বলতা কোথায়। আমার চিন্তা থেকে আমি যেটা বের করেছি সেটা হলো সেনাবাহিনী ব্ল্যাকমেইল হচ্ছে, সেনাবাহিনীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। কাকে কখন কিভাবে ব্ল্যাকমেইলটা হয়? কেউ যদি আমার দুর্বলতা জানে, তখন সেই দুর্বলতার সুযোগে কোনো স্বার্থ উদ্ধার করতে চায় বা আমাকে দমিয়ে রাখতে চায়, দ্যাট ইজ কল্ড ব্ল্যাকমেইল। তাহলে আমাদেরকে আজকে বের করতে হবে যে সেনাবাহিনীর দুর্বলতা কোথায়, কেন সেনাবাহিনী এই ধরনের অপমান থেকে, অপমানিত হওয়ার পরেও চুপ করে আছে, কোনো ব্যবস্থা নেয়নি। নিশ্চয়ই সেনাবাহিনীর সেই দুর্বলতা আছে, যার জন্যই তারা আজকে মাথা নত করে সমস্ত অপবাদ তারা সহ্য করছে। তাদের কি কোনো উপায় নাই এছাড়া? আমার তো মনে হয় তাদের নিশ্চয়ই কোনো উপায় নাই। তাহলে পৃথিবীতে, হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা আছে যে একটা আর্ম ফোর্সেসকে একটা দেশে, তাও পাওয়ারফুল, যারা দেশের সরকার এখন টিকিয়ে রাখছে, এইরকম একটা পরিস্থিতিতে সেই বাহিনীকে রুটলেস কিছু পোলাপান অপমান করে, অবমাননা করে, তারপরে সেনাবাহিনী নিশ্চুপ থাকে? এটা ইতিহাসে নেই। এখন প্রশ্ন হলো কেন সেনাবাহিনী নিশ্চুপ থাকে? আমি যেটা মনে করতেছি, আমার ভাবনা, দেখেন আমরা জানি যে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে ফরমালি, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট, কিন্তু এই জাল আরো আগের থেকে বোনা ছিল এবং এই জালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জালে নেওয়া হয়েছে এবং সেটা তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে সেইটাকে সামনে নিয়ে আসছে। এখন 3 ডিসেম্বর
3 আগস্ট কি হয়েছে বাংলাদেশে? 3 আগস্ট সেনাবাহিনীতে একটা দরবার হয়েছে, সো কল্ড তথাকথিত দরবার। এই দরবার পুলিশে হয়, বিজিবিতে হয়, আনসারে হয়, সেনাবাহিনীতে হয়। যদিও দরবার নামটার প্রতি আমার ভিন্ন মত আছে। তারা অন্য নাম দিতে পারে, সুন্দর নাম দিতে পারে। দরবার এটা অন্য নাম, শাহী একটা ভাব থাকে। সো এটার প্রতি আমার একটা প্রশ্ন আছে, ভিন্ন মত আছে। যাই হোক, সেনাবাহিনীর দরবার ডাকা হয়েছে। দরবারে কিছু কিছু জুনিয়র সদস্য, অফিসার, একটা মেজর, একজন মেজর বা একজন লেফটেন্যান্ট কর্নেল, তার বয়স কত, তার অভিজ্ঞতা কি, সে কিভাবে জাতীয় রাজনীতির উপরে সিদ্ধান্ত নেয়, মতামত দেয়, জাতীয় রাজনীতি, দেশ সম্পর্কে, দেশের আদপান্ত সম্পর্কে তার কি জানা আছে, কি অভিজ্ঞতা আছে। সে তো মাত্র সার্ভিস শুরু করলো, মাত্র 10 বছর হলো বা 12 বছর হলো। তার তো সেখানে মাথা খাটাতে খাটাতে তার জীবন অতিষ্ঠ। একটা লোক যখন কর্নেল বা ফুল কর্নেল বা ব্রিগেডিয়ার হয়, তখন তার একটু রিল্যাক্স থাকে, একটু সময় থাকে অন্য কিছু চিন্তা করার। কিন্তু একজন ক্যাপ্টেন, মেজর, একজন লেফটেন্যান্ট কর্নেল, এদের তো কোনো ফুরসত নাই দেশের রাজনীতি বোঝা। রাজনীতি তো খারাপ জিনিস না, রাজনীতি একটা আইডিয়াল থিং। রাজনীতি হলো সবকিছু নিয়ে। দেশকে উন্নতি করতে হলে রাজনীতি লাগবে, দ্যাট ইজ পলিটিক্স। যদি কেউ এটাকে চিত্রিত করে রাজনীতি মানে ধান্দা, রাজনীতি মানে মিছিল মিটিং, শুধু এই, ইটস নট দ্যাট। রাজনীতি মানে দেশ সৃষ্টি করা, রাজনীতি মানে দেশ গঠন করা, রাজনীতি মানে দেশ পরিচালনা করা, এবং সর্বদিক দিয়ে সেনাবাহিনী কিভাবে পরিচালিত, দ্যাট ইজ অলসো পার্ট অফ পলিটিক্স। তো এই সমস্ত এই জুনিয়র অফিসাররা, তারা দেশের রাজনীতি কি বুঝে, সেনাবাহিনী প্রধান কিভাবে দেশের রাজনীতি সম্পর্কে তাদের কাছ থেকে মতামত চেয়েছে, দে ক্যানট ডু দ্যাট। এটা তো ডেমোক্রেসি ক্যানট বি প্রিভেইল ইন মিলিটারি ডিসিপ্লিন। এটা ডেমোক্রেটিক্যালি চলে না। মিলিটারি ডিসিপ্লিন চলে চেইন অফ কমান্ডে। তাদের একটা নির্ধারিত পলিসি আছে, নির্ধারিত কোড অফ কন্ডাক্ট আছে, সেইটার ভিত্তিতে মিলিটারি চলে। মিলিটারি তো কাউকে জিজ্ঞেস করে মতামতের ভিত্তিতে মিলিটারি চলে না। দিস ইজ নট দি ডেমোক্রেটিক পার্টি, পলিটিক্যাল পার্টি। দিস ইজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, দে আর আন্ডার কমান্ড। তার বস তাকে যা বলবে তাকে তাই শুনতে হবে, নো ম্যাটার it is legal or illegal. If you think it is illegal, leave this position, leave this job, then do yourself whatever you like. So as long as you are in this discipline organization, you must follow your commander. This is only the policy of a military. তো সেনাবাহিনীর প্রধান দরবার ডাকবে তার নিজস্ব সামরিক বাহিনীর, সেনাবাহিনীর ভালো মন্দ, তার নিজস্ব বিষয় নিয়ে। কেউ ঠিক মতো খাচ্ছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, কাপড় চোপড় পাচ্ছে কিনা, তার ছুটি ছাটা নিয়ে কোনো সমস্যা আছে না, পরিবার নিয়ে নানান বিষয় আছে, কয়েক ডজন বিষয় আছে যেগুলি নিয়ে দরবারে আলোচনা করার কথা। আপনি দরবার ডেকে রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য ইউ আর নট এন্টাইটেল, you are not allowed to do that, but you did it. That is the point. দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনী কারো কোনো কথা আছে কিনা, you cannot ask any one of your subordinate officers. This is none of their business. তারা শুধু ফলো করবে আপনি কি বলছেন। Your generals will follow you, brigadiers will follow the generals, colonel will follow the brigadier, and the other officers, lieutenant colonel, the CEO, commanding officer, he must be run his units. সেখানে আপনি তাদের মতামত চান, দেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি। বাহ, এটা গণতান্ত্রিক একটা দিয়ে পার্টির কনফারেন্স হচ্ছে, সেখানে বক্তব্য দিচ্ছে পার্টির বিভিন্ন নেতারা বিভিন্ন অংশ থেকে এসে, আমরা এটা চাই সেটা চাই। হাউ ক্যান ইট বি?
ওইটা হলো গোলায়, ওইটা হলো একটা বড় ব্ল্যান্ডার, আনলফুল অ্যাক্ট। সেনাবাহিনীর দরবার কোনো পলিটিক্যাল পার্টির কোনো সম্মেলন না, তাদের মতামত নিয়ে আমি ভবিষ্যৎ চিন্তা করব, কল্পনা করব, আমার সংগঠনের নেতৃত্ব ঠিক করব। ইটস নট দ্যাট। সো ওখান থেকে ঘটনা। তারপরে আজকে কেন এইসব ছেলেপেলেরা এইসব কথা বলতে সাহস পায়? এই কারণে সাহস পায় যে এদের সাথে বিভিন্ন প্রক্রিয়ায় যে যোগাযোগগুলো করা হয়েছে, সেখানে এই সামরিক বাহিনীর কিছু সদস্য নিশ্চিতভাবে জড়িত ছিল। আজকে যদি এদের সাথে বাড়াবাড়ি করা হয়, তাহলে তারা সেটা প্রকাশ করে দিবে যে সামরিক বাহিনীর কিছু লোক আমাদের এইভাবে এগুলি করতে বলছে, এগুলি করছে। আমি ধারণা করি তারা আজকে সেনাবাহিনীকে ওইসব দুর্বলতার কারণে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আজকে যে আমেরিকানদের কথা ছাড়া উঠবস করে না সেনাবাহিনী, তার দুইটিই কারণ। একটা হলো তাদের ওই জাতিসংঘের মিশন, আরেকটা হলো তাদের নির্দেশে তাদেরকে খুশি করার জন্য তারা যেসব কাজগুলি করছে তার এভিডেন্স তাদের কাছে আছে। সো আজকে যদি তারা সেনাবাহিনী যদি তাদের কথা না শুনে, তাহলে তারা সেগুলি প্রকাশ করে দিবে। সরাসরি এইভাবে করবে না, তাদের অনেক মিডিয়া আছে, অনেক কিছু আছে, অনেক চ্যানেলস আছে, তারা সেইভাবে এগুলি সামনে নিয়ে আসবে। এইসব দিক দিয়ে এইসব ছাত্রের এই নেতারা যারা আছে তারা এগুলি সব জানে, যার জন্য সেনাবাহিনী আজকে মজবুর হয়ে গেছে, আজকে দুর্বল হয়ে গেছে, মুখে কুলুপ দিয়েছে। এ সমস্ত ছেলেপেলের কথাও তাদের কাছে শুনতে হচ্ছে। নাও দে আর ব্ল্যাকমেইলিং আওয়ার আর্মড ফোর্সেস, আনফরচুনেটলি। তো এটা কি এভাবেই চলবে? দেখেন, সেনাবাহিনীর হিস্ট্রিতে, বাংলাদেশের গত 55 বছরের হিস্ট্রিতে সেনাবাহিনী যেই কাজটা সবচেয়ে বেশি খারাপ করেছে, সেটা হলো তারা 15ই আগস্ট ঘটিয়েছে, এবং 15ই আগস্টের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে প্রোটেক্ট করেছে, নিরাপত্তা দিয়েছে। এর চেয়ে জঘন্য কাজ বিশ্বে আর কোনোটা হতে পারে না। সেনাবাহিনী সেই কাজটাও করেছে। সেই কাজ করার পরেও মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে ক্ষমতায় এসে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে সেই কথা সামনে আনে নাই, সেই প্রশ্ন তুলে নাই যে আমার মা ভাই বোন সবাইকে হত্যা করলো এই সেনাবাহিনীর কিছু সংখ্যক সৈন্য। এই হাজার হাজার সেনাবাহিনী তখন কি করেছে, এই প্রশ্ন শেখ হাসিনা সেদিন তুলে নাই। জাতির বৃহত্তর স্বার্থে সে সেদিন বুকে চাপা দিয়ে সেই কষ্ট চাপা দিয়ে রেখেছিল। সেই চাপাই দিয়েছে, কোনোদিন আর উঠায় নাই। সেনাবাহিনীকে বুঝতে দেয় নাই আমার মনে এত কষ্ট আছে, তারপরে আমি তোমাদেরকে ভালো করার চেষ্টা করতেছি। আজকেও দেশের স্বার্থে এটা ওয়ে আউট হতে হবে। সেনাবাহিনী আর কতকাল ব্ল্যাকমেইল হবে, আর কতকাল অপমান, লাঞ্ছনা, অপবাদ সহ্য করবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমরা যদি 15ই আগস্টকে হজম করতে পারি, 15ই আগস্টকে হজম করে যদি এই সেনাবাহিনীকে আবার বুকে টেনে নিতে পারি, 5ই আগস্টকেও আমরা হজম করতে পারবো। ক্ষতি যা হওয়ার হয়েছে, ক্ষতি যেন আর না হয়। এই সেনাবাহিনীকে আবার ঘুরে দাঁড়াতে হবে। সেটা হচ্ছে এই ব্ল্যাকমেলারদেরকে
শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে। এই দেশকে উদ্ধার করতে হবে বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকে। তাইলেই এই দেশের জনগণ সেনাবাহিনীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যা হওয়ার হয়েছে, আমার সন্তান যদি ভুল করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করে, আমি অবশ্যই আমার সন্তানকে ক্ষমা করে দেব। আজকে সেনাবাহিনী সেই পর্যায়ে এসেছে, ভুল করেছে, ৭৫-এর 15ই আগস্টে ভুল করেছে, সেই সেনাবাহিনীকে জাতি ক্ষমা করে দিয়েছে। যাক গেছে, এটা তার ফেরত পাবো না। আমরা তো সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারি না, পারতাম তো, অনেক রাস্তা ছিল, সেনাবাহিনীকে অনেক কিছু করে ফেলা যেত, সেই সুযোগ আমাদের ছিল। এটা তো আমরা চাই নাই, ভুলেও চাই না, বরং যে কোনো সময় হচ্ছে সেনাবাহিনীকে আরো শক্তিশালী করেছি, আমরা আরো মর্যাদাবান করেছি, আরো বেশি আমরা তাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তো আজকেও এখান থেকে বের হতে হবে। এখানে আসার জন্য একমাত্র সেনাবাহিনী দায়ী, আর এখান থেকে পরিত্রাণ পেতে হলেও সেনাবাহিনীকে লাগবে। সেনাবাহিনী যেটা যদি না করে, তাহলে ফেস করতে হবে ডিফারেন্ট সিচুয়েশন, তাদের এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন দাঁড়াবে। সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। আমি আগে একবার বলেছি, ভবিষ্যতে হয়তো আরো বিস্তারিত বলবো, কিন্তু আমি আজকে সেনাবাহিনীর এই প্রসঙ্গেই লিমিটেড থাকতে চাচ্ছি। সেনাবাহিনীকে আজকে তার ভুল সংশোধন করার জায়গায় আসতে হবে। যদি না আসে, কনসিকুয়েন্স তাদেরকে ফেস করতে হবে। It will be simply impossible to avoid that consequences. And that consequences will destroy our beloved armed forces. Very simple. Because that will be, the consequence will be a civil war. হতেই হবে, আমরা তো আর ছেড়ে দেব না। আমরা সুযোগ দিয়ে যাচ্ছি একটার পর একটা। কেউ যেন প্রশ্ন উত্তরতে পারে না, তোমরা ঝটিকা এটা করছো, তোমরা হঠাৎ করে করছো, কোনো সুযোগ দেও নাই, কোনো ইন্টিমেশন দেও নাই, কোনো রকমের কোনো পূর্বাভাস দেও নাই, নোটিস করো নাই। সময় কিন্তু খুব কম। আমি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলছি, জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে বলছি, টাইম ইজ ভেরি লিমিটেড। ইউ হ্যাভ টু ডু your best to save this country. That will correct your previous activities. Only the way. Otherwise, এ জাতির যে ক্ষতি হবে, ক্ষতি বলতে আমি যে রক্তক্ষয় হবে, আমি বিদেশিদেরকে দায়ী করব না, তারা করবেই। আমরা যদি সুযোগ দেই, তারা সুযোগ নেবেই। তা আমরা সুযোগ বলতে সেনাবাহিনী সেই সুযোগ করে দিয়েছে, আবার সেনাবাহিনীকে সেই সুযোগ নিতে হবে। মিস্টার ওয়াকারুজ্জামান, the whole responsibility on your shoulder. Act now. ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।